আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই ভালো আছো? তো আমাদের আজকের ক্লাস উচ্চতর গণিত। তো তোমরা আজকের পাঠের বিষয় তোমাদের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি বা স্যার বাইনোমিয়াল আসসালামু আলাইকুম। এক্সপানশন, অধ্যায় 10.1 এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তা আমরা আমাদের বইটা সবাই স্লাইডগুলো দেখতে পাচ্ছ? আচ্ছা, স্যার আমাদের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। আসলে দ্বিপদী বিস্তৃতিটা কি বা দ্বিপদী বিস্তৃতিটা কেন করা হয়? দ্বিপদী বিস্তৃতিটা হচ্ছে আমাদের বিভিন্ন রাশি বা ঘাত, এগুলো যখন আমাদের উচ্চ ঘাতে চলে যায় তখন এই রাশিগুলোকে মানে সংক্ষিপ্ত আকারে বা উপস্থাপন করাটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতির কাজ। তো এই দ্বিপদী বিস্তৃতি করার জন্য আমরা প্যাসকেলের যে ত্রিভুজ সূত্র সেটা ব্যবহার করব। এটা সর্বপ্রথম প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে বিস্তৃতি করা হয়েছে এবং পরবর্তীতে সূত্র প্রয়োগ করেও আমরা দ্বিপদী বিস্তৃতি করা শিখব। স্যার আসসালামু আলাইকুম। আমাদের বইয়ের এই লাইনগুলো আমরা একটু লক্ষ্য করব। দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকেই দ্বিপদী রাশি বলে। তাহলে দ্বিপদী রাশিতে দুইটা পদ থাকবে। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝবা এখানে a প্লাস বি, খেয়াল করে দেখো a একটা পদ, b একটা পদ। 1 প্লাস এক্স, দেখো এখানে দুটা পদ, 1 একটা পদ, x একটা পদ। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দুটো করে পদ আছে। আসসালামু আলাইকুম স্যার। তাহলে এই রাশিগুলোকে বলা হয় দ্বিপদী রাশি। তাহলে আমাদের আজকে প্রথম স্যার কাজ হচ্ছে আসসালামু আলাইকুম। দ্বিপদী রাশি কি, সেই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে দুটা পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতীয় রাশিকে বলা হয় দ্বিপদী রাশি। এই দ্বিপদী রাশির মধ্যে আছে a আসসালামু প্লাস আলাইকুম। বি, উদাহরণ যদি দেই a স্কোয়ার বি স্কোয়ার, যেখানে দুটা করে পদ থাকবে। তাহলে এই দ্বিপদী আসসালামু আলাইকুম। রাশিগুলোকে আমরা বিভিন্ন সূত্র প্রয়োগ করে, যেমন ক্লাস 8-এ থাকতে আমরা করেছি, জেনারেল ম্যাথে করেছি, 7-এ করেছি, আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে আসছি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার করতে গেলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে আমরা এই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এরকম লিখতে পারছি। অথবা a প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে কিন্তু আমরা এরকম লিখতে পারছি 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এভাবে আমরা লিখতে পাচ্ছি। কিন্তু পরবর্তীতে যদি আমরা আরো বড় ঘাত করতে চাই, যেমন y প্লাস 1 পাওয়ার 4 অথবা
1+y পাওয়ার 5 আসসালামু অথবা আলাইকুম। 1+y পাওয়ার 10, এরকম বড় ঘাতগুলো যখন আমরা বের করতে যাব তখন এইভাবে করা যাবে। এই যে আমরা সূত্র এখানে দুটাকে গুণ করে করে আমরা যেভাবে করে আসছি, এভাবে আমরা গুণ করে করে করতে পারবো, কিন্তু এটা আমাদের জন্য অনেক সময় লাগবে, দীর্ঘ হয়ে যাবে। সেটা করার জন্যই আমরা সহজ একটা পদ্ধতি বের করা হয়েছে, যে পদ্ধতিটাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতি পদ্ধতি। এবং এই দ্বিপদী বিস্তৃতির সাহায্যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমরা প্রথম শিখব কিভাবে দ্বিপদী বিস্তৃতি বের করা যায়, বা একটা পদকে, দ্বিপদী পদকে কিভাবে বিস্তৃত করা যায়। প্রথম আমরা একটু এখানে খেয়াল করব n এর মান 0। n যদি 0 হয়, খেয়াল করো n ইকুয়াল টু 0, তাহলে একটা বিস্তৃতি 1+y পাওয়ার 0 সমান সমান কি হবে? 1 হবে। আসসালামু আলাইকুম স্যার। অনুরূপভাবে আমি যদি এখানে n এর মান 1 বসাই, তাহলে আসতেছে কি 1+y পাওয়ার 1, দ্যাট মিন্স 1+y স্কোয়ার হলে 1+2y, পাওয়ার 3 হলে 1+3y + 3y স্কোয়ার + y কিউব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যখন ঘাত শূন্য, উপরের এই পাওয়ারটাকে বলা হয় 0, 1, 2, 3, এগুলোকে বলা হয় ঘাত। ঘাত যখন শূন্য তখন প্রথমে পদ সংখ্যা পাচ্ছি, মানে একটা পদ পাচ্ছি। যখন ঘাত 1 তখন দেখো দুইটা পদ পাচ্ছি। যখন ঘাত 2 তখন দেখো তিনটা পদ পাচ্ছি। 3-এর জন্য 4টা পদ পাচ্ছি। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে চলে যেতে পারি, ঘাত যত হবে পদ সংখ্যা সবসময় তার চেয়ে একটা বেশি হবে। এখানে কারো কোনো কথা আছে কিনা বুঝার? কারো কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারো। আমরা যে কোনো বিস্তৃতিতে যদি ঘাত যত থাকবে, পদ সংখ্যা সবসময় তার চেয়ে একটা কি হবে? বেশি হবে। এইবার চলে আসি, এখানে আমরা 1+y হোল টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখেছি 1+4y + 6y স্কোয়ার + 4y কিউব + y টু দি পাওয়ার 4। কিন্তু এই অংশটা আমরা কিভাবে পাবো? বা এই যে এখানে যে সংখ্যাগুলো লিখেছি বা যে অঙ্কগুলো মানে আমরা এখানে বিস্তৃতি করেছি, তার মধ্যে এই 1, 4, 6, 4, এখানে 1, এগুলোকে বলা হয় ধ্রুবপদ বা সহগ। এই ধ্রুবপদগুলোকে বলা হয় সহগ এবং y গুলোকে বলা হয় চলক। তাহলে এই যে সংখ্যাগুলো আসতেছে, এই সংখ্যাগুলো কিভাবে আসবে সেটা আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে দেখে আসতে পারবো। তাহলে এখন চলে আসি যে এই সংখ্যাগুলোকে কিভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে আমরা বের করতে পারি। খেয়াল করো, এই যে দ্বিপদী সহগ, এটা আমরা খেয়াল করব একটু। প্রত্যেক দ্বিপদী বিস্তৃতিতে y এর ঘাতের সহগকে দ্বিপদী সহগ বা কোএফিসিয়েন্ট বলা হয়। যখন n এর মান 0 তখন 1, এবং দ্বিপদী বিস্তৃতির প্রথম এবং শেষে সবসময় 1 হবে। তাহলে এখানে 1, এখানে 1, 1 দুইটা আসলো। যখন n এর মান 2 অর্থাৎ ঘাত 2 হবে, তখন আমরা জানি তিনটা উপাদান আসবে। আমরা বলেছি প্রথমে এবং শেষে 1 থাকবে। তাহলে এই মাঝখানে দুইটা আসলো, এই 1 আর এই 1 যোগ করে এই 2 হয়ে গেল। শিক্ষার্থীরা 2 কিভাবে আসলো বুঝতে পেরেছো? জি স্যার। এবার দেখো খেয়াল করে, 3 নাম্বার যখন হবে, n এর মান 3, বলেই দিছি শুরুতে এবং শেষে 1 হবে। তাহলে এই 3 আসলো কিভাবে? এই যে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3। এই 2 আর 1 যোগ করলে 3। আবার 4-এ চলে যায় n এর মান, যখন ঘাত 4 তখন 5টা পদ হবে এখানে। তাদের সহগগুলো কি হবে? দেখো প্রথমে আর শেষে সবসময় 1 হবে। বাকিগুলো কিভাবে তাহলে 4 আসলো? এই যে 3 আর 1 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4। তাহলে এই যে n এর মান 4 বসালে আমরা সহগগুলো পাচ্ছি 1, 4, 6, 4, 1। এইটা আমরা পেলাম প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে। যে সূত্রগুলো বা যে সহগগুলো আমরা এই যে এখানে ঘাত 4 এর জন্য এই যে 1, 4, 6, 4, 1, এই সংখ্যাগুলো আমরা ওই ত্রিভুজ সূত্র থেকে বের করে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি। এবং প্রথমে y এর ঘাত 0, তারপরে y এর ঘাত 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবে ক্রমান্বয়ে সর্বোচ্চ ঘাত পর্যন্ত যাবে 4 পর্যন্ত, যেহেতু উপরে ঘাত 4 আছে তাই।
ঠিক একইভাবে যদি আমরা 5 পর্যন্ত বের করতে চাই, তাহলে প্রথমে ওয়াই ঘাত 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, লাস্টে 5। এখন এই সহগগুলো কিভাবে আসতেছে, যে 1, 5, 10, 10, 5, 1, এই সহগগুলো আসতেছে এই যে n এর মান 5 বসালে আমরা যে পরবর্তী ধাপ যেটা পাবো সেটাতে। তাহলে এই যে 4 আর 1 যোগ করে 5 পাচ্ছি, এই যে 6 আর 4 যোগ করলে 10 পাচ্ছি, 6 4 যোগ করে 10 পাচ্ছি, 4 আর 1 যোগ করে 5 পাচ্ছি। তাহলে এই যে লাইনটা পেলাম, এইভাবে আমরা সহগগুলো বের করতে পারি এবং এই সহগগুলোকে ক্রমান্বয়ে সূত্রে বসালে আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে যে কোনো দ্বিপদী বিস্তৃতিকে আমরা এক্সপান্ড বা বিস্তৃতি করতে পারবো। তাহলে আমাদের এই ত্রিভুজ সূত্রটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা? ত্রিভুজটা কিভাবে আসে, সহগগুলো কিভাবে আসে এবং এখানে ঘাতগুলো কিভাবে আসলো, সবসময় ছোট ঘাত থেকে শুরু করে আস্তে আস্তে বড় ঘাতে আমরা চলে যাব এবং আমরা শিখতেছি 1 প্লাস এক্স অথবা 1 প্লাস ওয়াই অথবা 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই এইগুলোর বিস্তৃতি করা। এই পর্যন্ত যতটুকু বুঝিয়েছি এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন নেই? এবার আসো প্যাসকেলের ত্রিভুজের ব্যবহারটা তাহলে আমরা কোথায় করব। যখন আমরা n এর মান একটু আগে 4 পর্যন্ত করেছি, এখন n এর মান 5 এর জন্য খেয়াল করে দেখো। যদি n এর মান 5 হয় সেই ক্ষেত্রে আমরা এই যে লাস্ট যে পার্টটা পেলাম 1 5 5 10 10 5 1, এটা n এর মান 5 এর জন্য আমরা পেয়েছি। তাহলে 6 এর জন্য পেলে এই যে 5 আর 1 যোগ করলে 6 হয়, 10 আর 5 যোগ করলে 15 হয়, 10 10 যোগ করলে 20 হয়। এইভাবে আমরা n এর মান 6 এর জন্য এই সারিটা আমরা বের করতে পারবো এবং 1 প্লাস ওয়াই পাওয়ার 6 এটার বিস্তৃতি এই যে 1 প্লাস 6 এখান থেকে আসতেছে 6, ওয়াই একটা আসলো, প্রথমটায় ওয়াই ঘাত 0, আর কোনো কিছুর ঘাত 0 হলে সেটা 1 হয়, এটা তোমরা সূচকে পড়ে আসছো অধ্যায় 4-এ সাধারণ গণিতে। তারপর 15 আসলো এখান থেকে, তার সহগ ওয়াই ঘাত আরেকটা বাড়লো, 20 আসলো, ওয়াই ঘাত আরেকটা বেড়ে 3 হলো, তারপর 15 আসলো, ওয়াই ঘাত 4 হলো, 6 আসলো, ওয়াই ঘাত 5 হলো এবং সর্বশেষ 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6। যেহেতু এখানে 1 এর সাথে গুণ করলে একই উপাদান হবে তাই শুধু ওয়াই টু দি পাওয়ার 6 লিখেছে, 1 আর লিখেনি। তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা করতে পারবো কিনা, আশা করি এই প্যাসকেলের ত্রিভুজের সূত্রটা ব্যবহার করে আমরা এই ধরনের ছোট ছোট বিস্তৃতিগুলো আশা করি বের করতে পারবো। তো তোমাদের এখানে 3টা কাজ দেয়া আছে, প্রথম কাজ, দ্বিতীয় কাজ এবং তৃতীয় কাজ। খেয়াল করো, আমি এই একটি কাজ এখন তোমাদেরকে দেখাবো আর বাকি 2টা তোমরা বাসায় বাড়ির কাজ আকারে করে ফেলবা। আমি সবচেয়ে বড় যে কাজটা সেটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। সবাই লক্ষ্য করছো তোমাদের কাজের শেষ কাজটা 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 10। আর আমি বলার পরে অন্তত একজন একটু রেসপন্স করো, তাইলেই হবে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। একজন করলেই হবে। তাহলে এখানে বলেছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে যেহেতু 1 প্লাস ওয়াই পাওয়ার 10, তার মানে আমাকে এখানে কিন্তু ত্রিভুজটা অনেক বড় একটা ত্রিভুজ আঁকতে হচ্ছে। দেখো এই ত্রিভুজটা তোমরা অলরেডি শিখেছো। 10 এর জন্য আমরা এরকম একটা ত্রিভুজ পেয়েছি, প্রথমে 1 এবং শুরুতে শেষে 1। খেয়াল করো প্রত্যেকটা শুরুতে শেষে 1 এবং n এর মান 0 1 2 3 4, এখানে কত পর্যন্ত গিয়েছি? 10 পর্যন্ত গিয়েছি। কেন গিয়েছি? কারণ আমাদের অঙ্কটার ঘাত, সর্বোচ্চ ঘাত কত ছিল? 10 ছিল। তাই তাহলে 10 এর জন্য আমরা সর্বশেষ এইভাবে যোগ করে করে আমরা সর্বশেষ উপাদানগুলো পেয়েছি এইটুকু, 1 10 45 120 210 252 210 120 45 10 1। এখন আমার মনে হয় না কাউকে বোঝানোর দরকার আছে এই সংখ্যাগুলো কিভাবে আসে। একটু আগে 15 বাজে, এখন মাত্র প্রবেশ করলা, একজন নাবিহা প্রবেশ করেছো। তো তোমার ক্লাস তো 10টা থেকে, তারপর 10টা 15-তে এভাবে যদি টাইম মতো প্রবেশ না করো, তোমার জন্য তো আর পেছনে ব্যাকও করা যাবে না।
আবার এখন এই জিনিসগুলো বুঝতেও কষ্ট হয়ে যাবে, তারপরে তোমার উদ্দেশ্যে একটু বলছি। এই যে 1 আর 1 যোগ করে 2 হলো, 2 আর 1 যোগ করে 3 হলো, এই যে 2 আর 1 যোগ করে 3 হয়েছে, 3 আর 3 যোগ করে এই যে 6 হলো। এইভাবে আমরা ক্রমান্বয়ে, আর শুরুতে এবং শেষে সবসময় কি থাকবে? 1 থাকবে। তাহলে এই যে এইভাবে আমরা প্যাসকেলের একটা ত্রিভুজ কি করলাম? তৈরি করে নিলাম। কার জন্য? 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 10 এর জন্য। যেহেতু ঘাত 10, তাই আমি এখানে 10টা ঘাতের জন্য যে ত্রিভুজের যে সারিটা আসে সেটা আমরা এখানে তৈরি করে নিলাম। এখন খেয়াল করে দেখো, আমার প্রথমে আসছে 1, এই যে 1 লিখেছি, পরে হলো 10, এখানে ওয়াই এর মান ঘাত 0, তাই লিখিনি, কারণ কোনো কিছু ঘাত 0 হলে সেটা 1 হয়ে যায়। এবার 10 এর সাথে কি আসবে? ওয়াই। 45 এর সাথে দেখো ওয়াই স্কোয়ার, 120 এর সাথে ওয়াই কিউব, 210 এর সাথে ওয়াই 4, 252 এর সাথে ওয়াই 5, আবার 210 এর সাথে ওয়াই 6, 120 এর সাথে ওয়াই 7, 45 এর সাথে ওয়াই 8, 10 এর সাথে ওয়াই 9, এবং লাস্ট 1 এর সাথে গুণ হবে ওয়াই 10। এবং খেয়াল করে দেখো, এখানে ঘাত হচ্ছে 10, এবং এখানে সংখ্যাগুলো গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এই জায়গায় মোট 11টা পদ আছে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে চলে আসতে পারলাম, প্যাসকেলের ত্রিভুজ সূত্রে আমরা প্রয়োগ করে যে কোনো বিস্তৃতি করতে পারলাম, এবং ঘাত যত হবে তার পদ সংখ্যা তার চেয়ে একটা কি হবে? বেশি হবে। তো শিক্ষার্থীরা, এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় 2 মার্কের জন্য আসবে। বলবে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে বিস্তৃত করো। তো তোমরা এইভাবে প্রথমে অঙ্কটা তুলবা, এবং প্যাসকেলের ত্রিভুজ সূত্রের বামে এবং ডানে সবসময় 1 বসিয়ে মাঝখানের সংখ্যাগুলো ঠিক উপরের দুটি সংখ্যার যোগফল, দেখো এই যে 2 সংখ্যাটা কিভাবে পাচ্ছি? উপরের দুইটা সংখ্যার যোগফল। এই 3 সংখ্যাটা কিভাবে পাচ্ছি? উপরের দুইটা সংখ্যার যোগফল। এই কথাটা লিখে তোমার যতটুকু প্রশ্ন চাবে সেই অনুযায়ী, ঘাত অনুযায়ী তোমরা এই ত্রিভুজটা তৈরি করবা, এবং ত্রিভুজটা তৈরি করে এই বিস্তৃতিটা লিখবা। এতে তোমাদের পরীক্ষায় প্রশ্নের মার্ক থাকবে 2 এই অঙ্কের জন্য। মানে এই অঙ্কটা তোমাদের প্রশ্নের ক নাম্বারে চলে আসবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? তো আমরা আমাদের বইতে চলে আসি, আমরা আমাদের পুরাতন জায়গায় আবার চলে যাই। তাহলে আমরা এই কাজটা কিন্তু আমি করে দিলাম, শেষের কাজটা। বাকি 2টা কাজ তোমরা বাসায় করে ফেলবা এবং বাড়ির কাজে খাতায় রেখে দিবা করে। আর বাড়ির কাজের ব্যাপারে একটু বলে দিই, যখন স্কুল খুলবে আমি এই বাড়ির কাজগুলো, যেগুলো এখন ক্লাস নিব, সেই বাড়ির কাজগুলো আমি তখন দেখব। তো এখানে ওই কথাগুলো লিখেছে, n এর মান 4 হলে পদ সংখ্যা 5টি হবে, যেটা আমি এতক্ষণ বুঝিয়ে আসছি। এখন আমাদের এই যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে আমরা বিস্তৃতি করলাম, এটা করতে গিয়ে আমরা একটা ঝামেলায় পড়ব। ঝামেলাটা হচ্ছে, যখন আমাদের 10টা পদ বের করতে হয়, ঘাত যখন 10 হয় বা ঘাত যখন 5 হয়, তখন আমাদেরকে পূর্বের সবগুলা ঘাতই আগে বের করে নিতে হচ্ছে। খেয়াল করে দেখো, যেমন এই যে একটু আগে আমরা এখানে যদি 6 বের করতে চাই, তাহলে আমাদের 5 পর্যন্ত কিন্তু আমাদেরকে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আঁকতে হয়, এরপরেই কিন্তু আমি 6 পাই। তো এই সমস্যাটা দূর করার জন্য আমাদেরকে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের পরবর্তী ধাপটা হচ্ছে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করে। তাহলে এই যে কথাটাই বলা আছে, 1 প্লাস ওয়াই পাওয়ার 5 এর বিস্তৃতি জানতে চাই, তাহলে 1 প্লাস ওয়াই পাওয়ার 4 এর বিস্তৃতি জানা দরকার। তাহলে এই জন্য এই পদ্ধতির, অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ সূত্রের একটি বিশেষ দুর্বলতা আছে। দুর্বলতাটা এটাই যে আগের পদগুলো বের না করে পরেরটা বের করা যায় না। সেই জন্য এই অবস্থার উত্তরণের জন্য সরাসরি দ্বিপদী সহগ নির্ণয়ের একটা কৌশল, যেটাকে আমরা বলেছি সূত্র প্রয়োগ করে। এই সূত্র প্রয়োগ করে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকেও বিস্তৃতি সহগগুলো এবং ঘাতের সম্পর্ক নিয়ে আমরা সূত্র প্রয়োগ করে একটি পদ্ধতি বা প্রক্রিয়া শিখব। তো এই প্রক্রিয়াতে আমরা যেমন n এর মান 4 হলে, এখানে ঘাত 4 হলে পদ সংখ্যা পেয়েছি 5টা, সেই জন্য আমরা উপাদান পেয়েছিলাম 1 4 6 4 1। এই যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম
প্যাসকেলের ত্রিভুজ সূত্র ধরে। খেয়াল করো, প্যাসকেলের ত্রিভুজ সূত্রে n এর মান যখন 4 ছিল, এই যে এইদিকে তাকাও, 14641, তাহলে ওই কথাটাই এখানে চলে আসলো যে n এর মান 4 হলে পদ সংখ্যা 5টা হবে, তার সহগগুলো হবে 14641। এই সংখ্যাটা আমরা পাচ্ছি প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে। কিন্তু এই জিনিসটা আমরা যদি সূত্র প্রয়োগ করি তখন আমরা কিভাবে লিখব? কারণ যদি আমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করতে না চাই, তাহলে সরাসরি যদি আমি একেবারে 4 এর জন্য অর্থাৎ 1 + y⁴ বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ব্র্যাকেট সিস্টেম। এই অংশটাকে আমি ক্লিয়ার করে দিব। প্রথম যে 1, এই 1টা আসছে 4 আর 0 থেকে। এই 4টা হচ্ছে ঘাত, খেয়াল করো n এর মান 4, এই 4, আর নিচে সবসময় শুরু হবে 0 থেকে। তাহলে পরেরটা কি হবে? তাহলে 4 আর নিচে হবে 1, তারপরটা হবে 4, নিচে হবে 2, যার জন্য পাবো 6, এবং 4 আর 3 এইভাবে ব্র্যাকেট দিলে পাবো হচ্ছে 4, এবং 4 আর 4 ব্র্যাকেট দিলে পাবো হচ্ছে 1। এখন বলতে পারো এই 4 আর 0 দিলে কিভাবে আমি 1 পাবো? কারণ এখানে তো 4 আর 0 এর মধ্যে কোনো 1 বলে কিছুই নাই। প্রত্যেকের হাতে কি ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও। ক্যালকুলেটরটা হাতে নিয়েছো? তোমাদের ক্যালকুলেটরে উপরে দেখো বাম দিকে একটা বাটন আছে, শিফট, SHIFT। তোমাদের ক্যালকুলেটরে দেখো তো উপরে একটা বাটন আছে কিনা, শিফট। এই শিফট বাটনটা চেপে ভাগ চিহ্ন চাপলে দেখো তো ক্যালকুলেটরে সি অপশনটা চলে আসে কিনা। সবার আসছে? সবার কি এটা আসছে? আচ্ছা, এবার প্রত্যেকে এসি চেপে মুছে ফেলো। এখন তোমাদের কাজ হবে, প্রথম আমাদের এরকম একটা অংশ ছিল 4, নিচে ছিল 0, এবং এরকম একটা ব্র্যাকেট ছিল, তাই না? আচ্ছা, তুমি এটা কিভাবে, এটার মান আমরা পেলাম 1। এবার খেয়াল করে দেখো তোমার ক্যালকুলেটরে প্রথমে 4 বাটনটা চাপো, তোমার স্ক্রিনে 4 চলে আসছে। তারপরে যে শিফট বাটনটা চাপবা, চেপে ভাগ চিহ্ন দিবা। শিফট চেপে কি চিহ্ন দিবা? ভাগ। দেখো তো তোমার ক্যালকুলেটরে সি এসে পড়েছে কিনা। তাহলে দেখবা এরকম চলে আসছে 4C। এবার লাস্টে কি আছে? এখানে সংখ্যাটা 0, এই 0টা দাও, দিয়ে সমান চিহ্ন চাপো। দেখো তোমার ক্যালকুলেটর 1 শো করেছে কিনা। জি স্যার। আমি একটা বুঝিয়ে দিছি, তাহলে এখন বলো তো 4C 1 এর মান কত হবে? তাহলে 4 হবে। গুড, 4C 1 এর মান 4 হবে। এইভাবে কি আমরা যে কোনোটা বের করতে পারবো না 4C 2 4C 4 পর্যন্ত? জি স্যার। আমরা কি বুঝাতে পারছি কিভাবে আমাদেরকে এই মানগুলো বের করতে হবে? ঠিক আছে, জি, আমাদের স্যার। আপাতত এই জায়গাটা ক্লিয়ার, আমরা বুঝে গেছি। এখন আমরা আমাদের পূর্বের জায়গায় আবার চলে আসি। তাহলে এই যে 4 আর 0 থেকে 1 পেলাম, 4 আর 1 থেকে 4 পেলাম, এই পদ্ধতিটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করলাম। এই পদ্ধতিটা ক্যালকুলেটর ব্যবহার করেও করা যায়। আবার এখন আমরা আরেকটি পদ্ধতি শিখে যাব, যেটা ব্যবহার করে আমরা ক্যালকুলেটর ছাড়া, অর্থাৎ ক্যালকুলেটরে সি লেখা ছাড়াই আমরা সংখ্যাটা বের করতে পারবো। খেয়াল করো, এই যে 4 আর 0, এটার মান হচ্ছে 1। এখন 4 আর 1 যদি থাকে তখন আমরা কি করব? এই নিচে যে কয়টা সংখ্যা থাকবে, এই উপরে নিচে ততগুলো সংখ্যা আসবে। উপরে কে আছে? 4 আছে না, এই জন্য 4 লিখলাম, একটাই লিখলাম। আর নিচে 1 আছে, সেজন্য 1 লিখলাম। 4 কে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4। তাহলে দেখো এখানে দুইটা 4 আর এখানে আছে 2, তার মানে নিচে কত আছে? 2। তার মানে এখানে দুইটা সংখ্যা থাকবে। প্রথমটায় 4 থাকবে, 4 এর চেয়ে একটা কমলে কত হবে? 3। আর নিচে হচ্ছে দুইটা সংখ্যা থাকবে, তার মানে 1 × 2, অর্থাৎ এই 1 আর 2, এই দুইটা সংখ্যা থাকবে। এবং এখানে দেখো 4 আর 3 আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে উপরে নিচে তিনটা সংখ্যা থাকবে। নিচের সংখ্যাটা আসবে এই 3 পর্যন্ত, অর্থাৎ 1 2 3, তিনটা। আর উপরের সংখ্যাটা যেহেতু তিনটা আসবে, তাহলে প্রথম আসবে 4,
তারপর 4 থেকে একবার দিলে 3, তার থেকে একবার দিলে 2, এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 4। এখন কেউ যদি চাও ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করবা সেটাও পারো, কেউ যদি মনে করো যে না আমি এই প্রসিডিউর অ্যাপ্লাই করব ক্যালকুলেটর ছাড়াই এভাবে করব, সেটাও করতে পারবা। এই জায়গাটা এবং এই ক্যালকুলেটর ব্যবহার করা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এটা ক্যালকুলেটর ব্যবহার করে তুমি বের করতে পারবে, ক্যালকুলেটর ছাড়াও তুমি এভাবে বের করতে পারবে। যেমন এখানে 4 আর 4 আছে, তাহলে বুঝতেই পারতেছো মোট উপরে নিচে 4টা সংখ্যা থাকবে, কারণ এই নিচের সংখ্যাটার উপর ডিপেন্ড করছে কয়টা সংখ্যা থাকছে। তাহলে 4টা সংখ্যা আমি কিভাবে লিখবো? উপরে 4 থেকে শুরু করব, 4 3 2 1 এক করে করে কমবে, আর নিচে যেহেতু 4টা সংখ্যা আছে তাহলে 1 2 3 4 এভাবে লিখবো। তাহলে এই পদ্ধতি ব্যবহার করে আমরা সূত্র প্রয়োগ করে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ছাড়াই বিস্তৃতি বের করতে পারবো। তাহলে আমরা একটু আগে যে কাজটা করেছিলাম যে n এর মান 1 হলে এইভাবে আমরা বের করব, 2 হলে আমাদের সহগটা, যেটা আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্রে এখানে সহগগুলো ছিল, যেমন এখানে 1 1 ছিল, এখানে 1 2 1, এখানে 1 3 3 1, এরকম যেমন ছিল, এই পার্টগুলো আমরা এখন এই ব্র্যাকেট সিস্টেমের মাধ্যমে আমরা বের করতে পারলাম। তাহলে এইটা বের করার জন্য লক্ষ্য করে দেখো, এখন কিন্তু আর আমার আগের পার্ট দরকার নেই। যদি আমি n এর মান 5 এর জন্য বের করতে চাই, শুধু কিন্তু এই লাইনটা করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, আগের গুলো কিন্তু আর প্রয়োজন পড়ছে না। তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সীমাবদ্ধতাটা ওই একটা জায়গাতেই ছিল, যে এটা করতে গেলে আগের পার্ট গুলোকে নিয়ে আসতে হতো, কিন্তু সূত্র প্রয়োগ করলে আমাকে আগের পার্ট গুলো আর আনার প্রয়োজন পড়েনি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, ঘাত বুঝতে পেরেছো, পদ সংখ্যা কয়টা হবে সেটা বোঝা গেছে, এবং কিভাবে এই মানগুলো আসলো এই জিনিসগুলোও তোমরা হয়তোবা বুঝে গেছো এখন। যেমন এখানে 5 0 এটার মান কত হবে, 5 3 এর মান কত হবে, 5 2 এর মান কত হবে, এই মানগুলো আশা করি বের করা তোমরা পারবা এখন। এই যে যেমন 5 আর 4, এখানে আমি বলেই দিয়েছিলাম নিচে যা থাকবে সেই কয়টা সংখ্যা হবে। দেখো উপরে নিচে কতগুলো সংখ্যা হয়েছে, নিচে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সংখ্যাগুলো লিখবো, আর উপরে 5 থেকে আস্তে আস্তে কমতে থাকবো এবং 4টা সংখ্যাই লিখবো, দেন ক্যালকুলেশন। তো এইভাবে আমরা বিস্তৃতির সহগগুলো নির্ণয় করতে পারি। তো এটা যদি করতে যাই, দেখো n 0 এর মান হচ্ছে 1 আর n n এর মান হচ্ছে 1, তাহলে এইখানে দেখো 6 আর 4 যখন থাকে তখন 6 থেকে 1 বাদ দিব, 6 থেকে 2 বাদ দিব, 6 থেকে 3 বাদ দিব, কারণ আমি জানি উপরেও যে কয়টা সংখ্যা থাকবে নিচেও সে কয়টা থাকবে। তাহলে উপরেও 4টা আসলো, নিচেও 4টা আসলো। সেই ক্ষেত্রে নিচে আসলো 1 2 3 4, কারণ 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, আর উপরে 6 থেকে 1 বাদ দিতে দিতে 4টা সংখ্যাকে আমি লিখলাম। দেন এটাকে ক্যালকুলেশন করলে যে মান পাবো সেটাই হবে 6 এবং 4 এর, আমরা ব্র্যাকেট সিস্টেমে যেটা আমরা একটু আগে বের করেছিলাম 64 এর মান ক্যালকুলেটর দিয়ে। তাহলে এরকম ভাবে যদি আমরা করতে যাই, আর যদি থাকে এবং n আর r থাকে, এই লাইনটা আমরা একটু বুঝবো। তাহলে এখানে 8 সংখ্যক পদ থাকবে, এই জন্য 1 থেকে শুরু করে r পর্যন্ত লিখেছি, এবং এই জায়গায় n n-1 n-2 এইভাবে গুণ করতে করতে শেষ পদটা চলে আসলো n-r+1। কেন আসলো লক্ষ্য করো, এই জায়গায় যখন তুমি গুণ করেছিলা 6 থেকে 1 বিয়োগ করেছিলা, 6 থেকে 2 বিয়োগ করেছিলা, লাস্টে কত বিয়োগ করেছো? 6 থেকে 3, কিন্তু আমার নিচের সংখ্যাটা কত ছিল? 4। 3 সংখ্যাটা কি 4 থেকে 1 কম, তার মানে আমাদের এইখানে আমরা n থেকে আসলে বিয়োগ করেছি r-1। এখানে কিন্তু মাইনাস আর প্লাস 1টা কিভাবে হলো সেটা আমি বুঝাচ্ছি। আমরা এই জায়গায় লক্ষ্য করো, এখানে ছিল 6 থেকে 1 বিয়োগ হয়েছে, 2 বিয়োগ হয়েছে, 3 বিয়োগ হয়েছে। এইভাবে আমাদের যে 3 সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা কিন্তু এই 4 থেকে 1 কম। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে এইখানে যা থাকবে তার থেকে সবসময় 1 কম, যেটা সেটা এখানে বিয়োগ হবে। তার মানে এইখানে যদি 8 থাকে তাহলে এইখানে অবশ্যই n থেকে অবশ্যই r এর থেকে 1 কম, অর্থাৎ r-1 বিয়োগ হবে।
তাহলে আর মাইনাস ওয়ান যদি বিয়োগ হয় তাহলে এন মাইনাস আর মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস আর মাইনাস ওয়ান মানে হচ্ছে এন মাইনাস আর, আর ওই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এই যে এন মাইনাস আর প্লাস ওয়ান কিভাবে আসলো এটা আশা করি বুঝতে পেরেছো। কারণ এই আটতম পদ বা আর প্লাস ওয়ানতম পদ একটু পরেই যখন আমরা পরবর্তী ক্লাসে যখন আর প্লাস ওয়ানতম পদ বের করতে যাব তখন আমাদের এই সূত্রটাকে কাজে লাগবে। কাজে এই জায়গাটা কিভাবে আসলো, কেন এন মাইনাস আর প্লাস ওয়ান হলো, ওটা কিন্তু ওই ক্লাসে গিয়ে তখন কিন্তু আর প্রশ্ন করলে হবে না। এই জন্য আমি এখানেই বুঝাই দিচ্ছি যে এখানে আর থাকলেও আমাদের এখানে খেয়াল করো 4 ছিল কিন্তু আমাদের এখানে আসছে 3 পর্যন্ত, তার মানে 4 থেকে 1 কমেছে। তাহলে এইখানে 8 থাকলে অবশ্যই 8 থেকে 1 কমবে, তার মানে আর মাইনাস 1 এখানে আসবে। তাহলে এন থেকে যদি আর মাইনাস 1 বিয়োগ করি তাহলে 8টা মাইনাস হবে এবং মাইনাস 1টা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এই জায়গাটা যদি কেউ বুঝতে না পারো খাতার মধ্যে এই বিয়োগটা করলেই তুমি এই পদটুকু পেয়ে যাবে। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো এবং লক্ষ্য করে দেখো যে কোনো বিস্তৃতিকে আমরা এইভাবে সূত্র প্রয়োগ করে করতে পারি। যেমন এখানে 1 প্লাস ওয়াই পাওয়ার 4 আছে, 4 0 y 0, 4 1 y 1, 4 2 y 2, 4 3 y 3 এবং 4 4 y 4। খেয়াল করো আগের মতোই প্যাসকেলের ত্রিভুজ সূত্র যেভাবে ব্যবহার করেছি সেভাবেই আসছে, y এর ঘাত 0 1 2 3 4 এবং এই সহগগুলো আমরা বুঝতে পেরেছি। প্রথমে 4 এর সাথে 0 1 2 3 4। এখন এই সংখ্যাগুলোকে কেউ ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারো, কেউ গুণ করেও বের করতে পারো। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এবং এই সূত্রটা, এই যে বক্স করে যে সূত্রটা দেয়া আছে তোমাদের বইতে, এই সূত্রটা তোমরা পরবর্তী দিন এটা খাতায় লিখে ফেলবে এবং এটা সূত্র আকারে মনে রাখবে যে এটা কিভাবে আসলো এই সূত্রটার জন্য। তো আমরা ওই যে একটু আগে যেভাবে বুঝিয়েছি এই অংশটা সেভাবেই চলে আসছে। তো আমরা এই সূত্র আকারে এটা বুঝবো এবং পরবর্তীতে এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করব। তো এটা বাসায় তোমরা সূত্রটা পড়ে না দেখে লিখে ফেলবে। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে বিস্তৃতি করা আমরা শিখেছি। এখানে দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে একটা বিস্তৃতি করা শিখেছে, দেয়া আছে একটা উদাহরণের অঙ্কে। আবার সূত্র প্রয়োগ করেও একটা অঙ্ক দেয়া আছে। সবাই লক্ষ্য করেছো প্রথম উদাহরণটাতে একই অঙ্ক প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়েও করা আছে, সূত্র প্রয়োগ করেও করা আছে। তো তোমাদের দুই ধরনের অঙ্কই আসতে পারে, প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়েও আসতে পারে আবার সূত্র প্রয়োগ করেও আসতে পারে। তো আমরা এখানে এই বাড়ির কাজটা দেখো লক্ষ্য করে 1 প্লাস 2x স্কোয়ার পাওয়ার 7 এবং 1 মাইনাস 2x স্কোয়ার পাওয়ার 7 কে বিস্তৃত করো। এই অঙ্কটা তোমরা একবার প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে করবা আর একবার সূত্র প্রয়োগ করে করবা। আমি 2 নাম্বার অঙ্কটা দেখিয়ে দিব আর প্রথম অঙ্কটা তোমরা বাড়ির কাজ আকারে করবা। তাহলে আগে 2টা বাড়ির কাজ দিলাম আর এখন একটা বাড়ির কাজ থাকবে আর একটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 1 মাইনাস 2x স্কোয়ার পাওয়ার 7 এর বিস্তৃতি। প্রথমে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে করলাম, 7 পর্যন্ত সংখ্যাগুলোকে লিখলাম, এরপর আমরা সূত্র প্রয়োগ করলাম। যেহেতু আমরা প্লাসের সূত্র শিখেছি তাই 1 প্লাস দিয়ে এই ব্র্যাকেটে এই মাইনাস 2x স্কোয়ারকে আমরা y ধরে তারপর আমরা এখানে সূত্রটা প্রয়োগ করলাম। তার মানে আমাদের এখানে মাথায় রাখতে হবে এই মাইনাস 2x স্কোয়ারটা হচ্ছে আমার y। তাহলে 1 প্লাস ওয়াই পাওয়ার 7, আমরা 7 এর জন্য এই সংখ্যাগুলো পেয়ে গেছি, এই সহগগুলোকে আমরা লিখলাম। 7 এর জন্য এই লাইনটা 7 এর জন্য পেয়েছি, এখানে আমি একটা বেশি লিখেছি কিন্তু এটা হচ্ছে 7 এর লাইন। তাহলে 7 এর জন্য প্রথম পাচ্ছি 1, তারপর 7, তারপর 21, তারপর 35, 35, 21, 7, 1। এই সহগগুলো আমরা এখান থেকে পেয়েছি এবং প্রথমে 2x স্কোয়ারের ঘাত 0, তারপর এই মাইনাস 2x স্কোয়ারের ঘাত 1, তারপর মাইনাস 2x স্কোয়ারের ঘাত 2, এইভাবে ক্রমান্বয়ে ঘাতগুলো বেড়ে গেল। বাকি অঙ্কটুকু আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করেছি বা গুণ করেছি, যেমন 7 2 গুণে 14 গুণ করেছি।
2 কে স্কোয়ার করলে 4, 4 এর সাথে 21 গুণ করলে 84, এবং কোনো কিছুকে স্কোয়ার করলে মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যায়। তাহলে এই যে সম্পর্কগুলো বের করা, এই ক্যালকুলেশনটুকু নিজেরা করবা। এবং এই অঙ্কটা আমরা দ্বিপদী সূত্র বিস্তৃতি করেও আমরা বের করেছি। তোমরা খেয়াল করে দেখো, 1 প্লাস ব্র্যাকেটে মাইনাস 2x² পাওয়ার 7, এই যে এটা আমরা সূত্র প্রয়োগ করে করেছি 70 71 72 এইভাবে 7 পর্যন্ত। এবং এই ক্যালকুলেশন গুলো দেখো, 70 মান 1, 71 যখন ছিল 7 আর 1 আনছি, যখন 7 আর 2 ছিল তখন এই যে উপরে দুইটা আনছি, নিচে দুইটা এনেছি। 73 যখন ছিল উপরে তিনটা আসছে, 7 6 5 1 2 3, এবং এইগুলোকে ক্যালকুলেশন করলে, কাটাকাটি করলে বা তুমি এরকম সহগগুলো পেয়ে যাবা। আবার কেউ যদি মনে করে যে না, আমি এই জিনিসটাকে ক্যালকুলেটরের সাহায্যে সি ধরে 7C0 7C1 7C2 এর মান বের করে বসাবো, সেটাও তোমরা বসাতে পারো। এবং কোনো কিছুকে যদি আমরা স্কোয়ার করি সেটা প্লাস হয়ে যায়। এই যে মাইনাস কি স্কোয়ার করেছি, এই ঘরে প্লাস হয়ে গেছে, কিন্তু মাইনাসকে যদি আমরা কিউব করি তাহলে আবার মাইনাস রয়ে যাচ্ছে। অর্থাৎ মাইনাসের উপর জোর ঘাত থাকলে প্লাস হয়ে যায়, মাইনাসের উপর বিজোড় ঘাত থাকলে মাইনাসটা ঠিকই বসে যায়। তো এইভাবে আমরা দুইটা পদ্ধতি প্রয়োগ করে আমরা দ্বিপদী বিস্তৃতি করা শিখলাম। মেয়েরা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো। স্যার কে বলছো? স্যার আমি সুমাইয়া। বলো। আমাদের প্রথম যে কাজটা দিয়েছেন না, ওইটাও কি এই দুই প্রক্রিয়াতেই আমরা না বের না না, করব? ওইটা শুধু ওই টপিকসটাই ছিল শুধু ত্রিভুজ সূত্র দিয়ে করা। আমাদের বইয়ের ধাপগুলো এরকম, প্রথমটা শুধু ত্রিভুজ সূত্র দিয়ে করা, আর পরেরটা দুইটা দিয়েই করতে হবে। ত্রিভুজ সূত্র দিয়েও করতে হবে, আবার সূত্র প্রয়োগ করেও করতে হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে কি আজকের মতো আমরা এখানে শেষ করতে পারি? তো ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই? তাহলে বাড়ির কাজগুলো তোমরা বাসায় করে খাতার মধ্যে SW খাতায় করে সংরক্ষণ করে রাখবা। তো সবাই ভালো থেকো, তোমাদের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।